এবার আবার নতুন করে আপনাদের সামনে আমি মানস পাণ্ডে হাজির হয়েছি আর একটি পর্ব। এই পর্বটি হলো 12 নম্বর পর্ব। 12 নম্বর পর্বের বিষয় কি? বিষয় হলো মহাত্মা গুরুনাথের বিবাহ। এটা একটি আনন্দ অনুষ্ঠান বা একটি বিরল ঘটনা। কার বিবাহ? মহাত্মা গুরুনাথের, যিনি সত্য ধর্ম প্রকাশক, সেই মহাত্মা গুরুনাথের বিবাহ। এখন বলতে হবে যে সত্য ধর্ম প্রকাশের আগে বিয়ে হয়েছে না পরে হয়েছে? তুমি মহাত্মা করছো কেন? এটা হলো একটা জীবনের যে ইতিহাস, তাতে মহাত্মা বলে তাকে স্মরণ করা হয়েছে। আর ওই যে বৃদ্ধা রমণী, তিনি তো বলেইছেন যে এই যে শিশুটি সাধারণ শিশু নয়, এক মহাপুরুষ। তাহলে মহাত্মা আমাদের প্রথম থেকেই বলার অধিকার আছে। যাই হোক, এই 12 নম্বরের বিষয়বস্তু হলো সত্য ধর্মের যিনি গুরু, মহাত্মা গুরুনাথের বিবাহ পর্ব। এবার এখানে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো যে আমাদের প্রত্যেকটা পর্বেই এক একটা প্রশ্ন হয়ে থাকে, তার ছোট্ট একটু উত্তরও দিতে হয়। তা আমাদের প্রশ্নটা হচ্ছে যে ব্রহ্মাণ্ডের শেষ কোথায়? আপনাদের অবগতির জন্য আরও বিশেষভাবে জানাই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সীমা এটা তো আবিষ্কার করা সম্ভব হলো না, কোনোভাবেই সম্ভব হলো না। না বিজ্ঞানীদের সাহায্যে, না জ্যোতির্বিদদের সাহায্যে, না দার্শনিকদের সাহায্যে, অথবা উন্নত 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 মহাপুরুষদের সাধনার দ্বারা আমরা কিন্তু প্রকৃতভাবে এই বিশ্ব বিশাল ব্রহ্মাণ্ডের সীমানা নির্ধারণ করতে অক্ষম, পারলাম না। তাহলে কি হবে? পারার জন্য এখন আর শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সঙ্গীত আছে, পথের শেষ কোথায়। এই যে ব্রহ্মাণ্ড, বিশ্ব ব্রহ্মাণ্ড, এই পথ যদি চলা শুরু করি, অনন্তকাল ধরেও চললেও সেই পথ শেষ হবে না। আর সেই পথের মধ্যে আমাদের যে অনুভূতিগুলো আসবে, তার দ্বারাই কিন্তু এই যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সীমা কল্পনা করা যাবে। রহস্যটা কিছুটা ভেদ হবে, কিন্তু রহস্যই থেকে যাবে। তাহলে আমরা একটা ছোট্ট একটা রবীন্দ্রসঙ্গীত, এই যে বিশ্বব্রহ্মাণ্ডের যে খেলা চলছে, অহরহ চলছে, সেই খেলা এবং এই সঙ্গীত একসাথে আমরা দেখি কি অবস্থা দাঁড়ায়। সঙ্গীতটি হচ্ছে রবীন্দ্রনাথের, আর সঙ্গীতে কণ্ঠদান করছেন আর কি, তিনি হচ্ছে মিতু সমাদ্দার। তবলায় আছেন সোমনাথ মিত্র।
আসল যে পর্ব, বিবাহের পর্ব, সেই পর্বের দিকে আমরা একটু এগিয়ে যাই। তাতেও কিছু ঘটনা আমরা বলতে বাধ্য হব, তা না হলে কিন্তু অনুষ্ঠানটা সম্পূর্ণ হবে না। যাই হোক, আপনাদের আমরা সেইভাবে চেষ্টা করছি। আজ আমি আপনাদের সামনে যে আনন্দঘন বিষয় নিয়ে অবতারণা করব, সেটা হচ্ছে মহাত্মা গুরুনাথের বিবাহ। একটা বিরল ঘটনা, বিরাট ব্যাপার যে মহাত্মা গুরুনাথের বিয়ে। এবার আমাদের কৌতূহল জাগবে, ওই বাবা, মহাত্মা গুরুনাথের বিয়ে কোথায় বিয়ে হলো, কোথা থেকে মেয়ে পেলো, কোথায়, এইসব ইতিহাস আমরা দেব, কিভাবে বিয়েটা হলো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তবে এই ঘটনা বর্ণনার সাথে একটি অদ্ভুত ঘটনা যুক্ত হলো। এই অদ্ভুত ঘটনাটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখন মহাত্মা গুরুনাথের বিয়ে সে প্রায় আরো 200 বছর আগে হয়েছে, আর আমি হচ্ছি এই যুগের মানুষ। আজকে আমার বয়স কত, তা আমার সাথে এর যুক্তটা কি? তার মধ্যে সেই ঘটনাটাই আপনাদের সামনে খুলে বলো, তার সঙ্গে মহাত্মা গুরুনাথের বিয়ের সম্পর্কটাকে, সেটাকে খুলে বলার একটা সুযোগ আমি পেয়েছি। ঘটনাটি হলো 1995 খ্রিস্টাব্দে, 1995 সালে আমি এই দেশ থেকে, অর্থাৎ এই ভারতবর্ষ থেকে আমি বাংলাদেশে যাই। আমি বাংলাদেশেরই ছেলে, বড়মগরারই ছেলে। ওই নিবারণ পাণ্ডে, যিনি মহাত্মা নিবারণ চন্দ্র পাণ্ডে, সেই পাণ্ডে বংশেরই একটি বাড়ির সন্তান আমি। কিন্তু আমি সেই বাংলাদেশ থেকে এদেশে চলে এসেছি 33 বছর আগে। 33টি বছর চলে গেছে, তার মধ্যে কত রকমের পরিবর্তন ঘটেছে। আমার পরিবর্তন ঘটেছে এবং বাংলাদেশেরও নানা রকম পরিবর্তন ঘটেছে। মানুষের মধ্যে অনেক পরিবর্তন, কেউ পৃথিবীতে আছে, কেউ চলে গেছে, কেউ নতুন আসছে। কিন্তু তার মধ্যে ওই 95 সালে আমি স্থির করলাম যে সত্য ধর্মের জন্য তো আমি কিছুই করলাম না, আমার কিছু করার মতো ক্ষমতা নেই, আমি কিছু করব না। তাহলে কি করা যায়? আমি স্থির করলাম। আমি অনেক কিছু সত্য ধর্মের অনুকূলে কাজ করেছি, সেগুলো আমার এখানে বলার দরকার নেই। আমি যেটা বলবো এখন বলার সঙ্গে মহাত্মা গুরুনাথের বিয়ের একটা সম্পর্ক যুক্ত, সেটাই আমি বলবো। তো আমি ঠিক করলাম যে আমি বড়মগরায় বসন্ত উৎসব হয় প্রতি বছর মহাত্মা নিবারণ চন্দ্রের বাড়িতে, আমাদের গ্রাম, একই বংশ, একই গ্রাম, সেই গ্রামে। তো সেই ওই উৎসবটা, ওই বসন্ত উৎসবটা আমাদের কাছে খুব অত্যন্ত আনন্দদায়ক উৎসব, যার মধ্যে আমরা ডুবে থাকতাম আমার ছোট বয়সে, অর্থাৎ ছোটকাল 33 বছর আগের ঘটনা বলছি। তখন যেন ওই উৎসব আসতো বলে আমরা মেতে উঠতাম, একেবারে সেই পাড়ার যত ছেলে মেয়ে আমরা নেচে উঠতাম, আনন্দে কি কাজ করতে পারতাম, সারাদিন খালি কাজ করতাম, আনন্দে এতটা অতিশয্যে। এখন এই 33 বছর পরে আমার ইচ্ছে হয়েছে আমি এবার আমার স্ত্রী এবং অন্যান্যরা তাদের একসাথে নিয়ে ওই বাংলাদেশে যাব। বেশ, এখন যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটা, সেই উদ্দেশ্যটা হলো যে সত্য ধর্মের যত মন্দির আছে, উপাসনালয় আছে, যত মন্দির এবং উপাসনায় সত্য ধর্মের, অন্যান্য মন্দিরের কথা, অন্যান্য ধর্মের কথা আমি বলছি না, সত্য ধর্মের অনুকূলে যত মন্দির আছে আমি পাবো, তার একটা তথ্য আমি সংগ্রহ করব এবং সত্য ধর্মের উপাসনালয় সংগ্রহ বা ওই উপাসনালয় নির্মাণ করে যাতে সমস্ত লোক তাকে দেখতে পারে যে পৃথিবীর কোথায় কোন জায়গায় সত্য ধর্ম উপাসনালয় আছে, তাই একটা পরিক্রমা যাতে করতে পারে, এ মন্দির থেকে সে মন্দির, সে মন্দির থেকে ও মন্দির, কোথায় সে মন্দির, কোথায় অবস্থিত, ইত্যাদি ইত্যাদি। সেই তথ্যচিত্র আমি নির্মাণ করব বলে আমি সংকল্প করলাম এবং আমি বাংলাদেশের বসন্ত উৎসবে যাওয়ার জন্য রওনা করলাম। এবং প্রথমেই গিয়ে আমি মহাত্মা নিবারণের বাড়িতে প্রবেশ করলাম। আমার নিজের বাড়িতে ঢুকলাম না, আগে আমি মহাত্মা নিবারণ, কারণ ওই দিন অনেক লোকজন এসে যাবে আমি জানি, উৎসবের 2-1 দিন আগেই প্রচুর লোক এসে যায়। আমি সেইভাবে সেই চিন্তা করেই আমি ঢুকলাম গিয়ে মহাত্মা নিবারণের ঘরে। মহাত্মা নিবারণ চন্দ্রের ঘরে যখন প্রবেশ করেছি, আমি কিন্তু আমার জামা কাপড়গুলো ছাড়িনি, সেই অবস্থায় ঢুকেছি। ঢুকে গিয়ে কার সাথে দেখা হলো জানেন?
তিনজন মূর্তি, তিনজন মানে দেবতুল্য মানুষ। একজন হলেন মহাত্মা পুলিন বিহারী বিশ্বাস, আর একজন হল বিভূতিভূষণ বিশ্বাস, আর একজন হলেন বিনোদ বিহারী জয়ধর। এই তিন মহাপুরুষ খাটের উপর বসা। আমি গিয়ে ঘরে ঢুকেছি, দেখি অবাক হয়েছি, কি ব্যাপার এই বাবা, এখানে তো দুই তিন মহামূর্তিকে আমি দেখে ফেললাম। যাই হোক, আমি সঙ্গে সঙ্গে গিয়ে আমি ওই পুলিন বাবুকে আমি চিনতাম, বহুদিন পর ভুলে গেছি, আমি ঠিক মনে করতে পারছি না কে কে, এরকম একটা মনের ভিতর জাগছে। তো বুঝলাম যে বিভূতিভূষণ কাকাকে আমি বহু আগে তা চিনি, তিনি আমার শিক্ষক। ওই বিনোদ বিহারী জয়ধর, তিনিও আমার শিক্ষক স্কুলে, সুতরাং তাদের চিনেছি। মাঝখানে যিনি বসা আছেন তিনি হচ্ছেন মহাত্মা পুলিন বিশ্বাস মহাশয়, অর্থাৎ সত্য ধর্মের যিনি নামদানে আদিষ্ট মহাত্মা নিবারণ কর্তৃক আদিষ্ট সাধক, সেই মহাপুরুষ। তাকে আমি প্রণাম করলাম গিয়ে খুব, আর প্রণাম করার সঙ্গে বিভূতিভাবে আমার পরিচয় করিয়ে দিল যে এই হচ্ছে গোবিন্দচন্দ্র পাণ্ডের কনিষ্ঠ সন্তান, কলকাতায় থাকে, মানস রঞ্জন পাণ্ডে। যেই এই কথা বিভূতিবাবু বললেন, তখন এই সঙ্গে সঙ্গে ওই পুলিনবাবু আমাকে জড়িয়ে ধরলেন। আহা হা হা, এত বড় সৌভাগ্য আমার হবে আমি কখনো ভাবতে পারিনি যে তিনি আমাকে জড়িয়ে ধরবেন। আমি আপ্লুত হয়ে গেলাম, আমি মনে মনে আনন্দ উপলব্ধি করলাম যে হায়, আমার জন্ম সার্থক। যাই হোক, তারপরে পরিচয়টা হলো, সমস্ত হলো, এবং আমি আরও বিভূতিবাবুকে বিনোদবাবুকে প্রণাম করে তারপর দেখলাম যে এই যে মহা সম্মেলন, অর্থাৎ তিন মহামূর্তিকে পেয়েছি। আমার যে উদ্দেশ্য আমি এবার বলে ফেলি, কেন লোকজন যখন উৎসব আরম্ভ হয় তখন হয়তো বলতে পারবো না, আমি তখনই তাদের বলে ফেললাম যে আমি একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। এই ভারতবর্ষ এবং বাংলাদেশে যত মন্দির আছে, সত্য ধর্মের মন্দির বা উপাসনালয়, আমি তার একটা তথ্যচিত্র নির্মাণ করতে চাই। সেই তথ্যচিত্র নির্মাণ করার উদ্দেশ্য নিয়ে আমি এই বসন্ত উৎসবে বড়মগরা এসেছি। এখান থেকে শুরু হবে আমার জয়যাত্রা। প্রথম সোপানেই দেখা গেল যে আমি মহাত্মা পুলিন বিহারী বিশ্বাসের পায়ে নমস্কার করার সুযোগ পেয়েছি। সুতরাং এটাই হলো আমার প্রথম অগ্রগতি এবং আমার চলার পথের প্রথম সোপান। সুতরাং কাকা, আমি কাকা বলতাম পুলিনবাবুকে, আমি সেইভাবে আবার বললাম, কাকা আপনার কিন্তু একটা সাক্ষাৎকার আমি নেব, সেই সাক্ষাৎকার কি আপনাকে দিতে হবে। সেই সাক্ষাৎকারের মধ্য দিয়ে আপনার সম্বন্ধে আমরা যেমন সমস্ত গুরু ভাইয়ের কাছে একটা মেসেজ পাঠাবো, আবার এখানে যারা উৎসবে আসবে তাদেরও একটা পরিচয় আমি দিতে পারবো। আর মহাত্মা গুরুনাথের যে মহাত্মা নিবারণ চন্দ্রের যে সমাধি মন্দির, এটারও একটা আমরা ভিডিও করব এবং আপনাদের সকলার ভিডিও করে আমি এটাকে নিয়ে যাব। এছাড়া যতটা এই পূর্ববঙ্গের যত উপাসনালয় আছে আমি সেগুলো চেষ্টা করব। সুতরাং আমাকে কিন্তু সুযোগ করে দিতে হবে। আর একটা কথা, একটা সাক্ষাৎ করো, আপনি দিনক্ষণ কখন কি করবেন আমাকে বলে দেবেন, আমি সেইভাবে ব্যবস্থা করব। কথা শুনে খুব খুশি হলেন, বিশেষ করে বিনোদবাবু এবং বিভূতিবাবু, তারা বললেন বেশ ভালো কথা, ভালো ভালো। তখন আমি জিজ্ঞেস করলাম যে তাহলে আমি তো কোনো ক্যামেরা নিয়ে আসিনি, আমি একটু ভিডিও ক্যামেরা জোগাড় করতে চাই, এই কোথায় পাওয়া যায়? তখন বিভূতিবাবু বললেন যে তুমি গৌরনদী চলে যাও, গৌরনদী চলে গেলে ওখানে একটা ভিডিও পার্লার আছে, ভিডিও স্টুডিও আছে, ওখানে তুমি ভিডিও ক্যামেরা পেয়ে যাবে, ক্যামেরাম্যানও পাবে। তবে আরও একটু সুবিধা আছে, ওখানে নবেন্দু আছে। নবেন্দু বলতে বিভূতিবাবুর জ্যেষ্ঠ পুত্র নবেন্দু, আমার একেবারে সমবয়সী এবং অত্যন্ত প্রিয় বন্ধু, এই নবেন্দুকে পাবে, তার সাথে নিয়ে তুমি এই ভিডিওটা জোগাড় করে নিয়ে এসো। তো সেইভাবে আমি সব কিছু শুনে টুনে আমি আমার নিজের বাড়িতে গিয়ে জামা টামা ছেড়ে দিয়ে তারপরে যাই হোক সেই রাতটা কাটলাম। কাটতে ভোরবেলায় আমি চলে গেলাম গৌরনদীতে। আমি তো পথ চেনা, আমার জানাশোনা যায়, কোনো যেতে কোনো অসুবিধা নেই। আমি গৌরনদীতে গিয়ে নবেন্দুর সাথে দেখা করলাম। নবেন্দুর সাথে দেখা হওয়ার পরে সে তো দেখে আমাকে অবাক, আরে
মানুষদা তুমি কোথার থেকে এসছো? তা আমি সমস্ত কথা ঘটে বললাম যে বেশি কথা বলা যায় না ভাই, তুমি একটা কাজ করো, তোমাকে নিয়ে আমি যাব এখন নিষেধ কি বলে কোথায় ভিডিও ক্যামেরা পাওয়া যায়, সেই ভিডিও ক্যামেরা সংগ্রহ করে সেই ভিডিও ক্যামেরা নিয়ে আমি বড়মগরায় ফিরে যাব। ওখান থেকে আমার যে কাজ শুরু হবে সেটা আমি তাকে খুলে বললাম। তখন সেই খুলে বলার পরে ও খুব উৎসাহিত হলো এবং সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে জামাটা গায়ে দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো এবং গৌরনদীতে গিয়ে একটা দোকানে গিয়ে সে ক্যামেরাম্যান তাকে বললো, ভাই এইরকম এই ব্যাপার এই ব্যাপার অনুযায়ী তুমি একটু কাজ করবে, তুমি ভিডিওটা নিয়ে আমাদের সাথে যাবে। বলে হ্যাঁ নিশ্চয়ই। তা আমাদের সঙ্গে উনি চললেন, সমস্ত ব্যাগের মধ্যে ক্যামেরাটা নিয়ে সব কিছু নিয়ে এবার চলছে। আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা গৌরনদীর থেকে হেঁটে যাচ্ছি অনেকটা পথ। হেঁটে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ওই এখানে এমনি যানবাহনে গেলে তাহলে সেই আগের দৃশ্যটা আমার দেখা হবে না, সুতরাং সেই দৃশ্য দেখা, গৌরনদীর কলেজ টলেজ আছে ইত্যাদি দেখে টেকে যাবো, এরকম কথা বলতে বলতে যাবো এরকম। তো বেশ যাচ্ছি বেশ কিছুদিন এগুলো পরে গৈলা বলে জায়গাটা পড়ে, গ্রামটার নাম হচ্ছে গৈলা। সেই গৈলাই হচ্ছে মহাত্মা। এই গৈলার উপর দিয়ে যখন যাচ্ছি তখন এই নবেন্দু বলছে, দাদা একটা ভালো কথা বলি, মহাত্মা গুরুনাথের শ্বশুরবাড়ি কিন্তু এই গৈলায়, তা জানেন? বলে সে তো জানি, কিন্তু কোথায় তা তো জানি না, কোনদিন দেখি নাই। তো এই সুযোগ তো ছাড়া যায় না নবেন্দু, দেখো ক্যামেরাটা আছে, ক্যামেরাম্যান আছে এবং আমরা দুইজন আছি, আমাদের তো এই সুযোগে এই যে মহাত্মা গুরুনাথের শ্বশুর বাড়ি আর আমাদের গুরুদেবী আদরমণির পিতৃদেবের বাড়ি, এর তো একটু স্মৃতি যদি আমরা সংগ্রহ না করি তা এর থেকে সুযোগ আর কোথায় পাবো? আমরা তো মহাত্মা গুরুনাথের বিয়েতে যাইনি, আমার তো সেটা সুযোগ হয়নি, আমরা তো বিয়েতে আমন্ত্রণ পাইনি, কিন্তু তার শ্বশুর বাড়ি যাওয়ার সুযোগ আমরা পাবো। আর আদরমণি দেবীর পিতৃদেবের ভিটায় আমাদের যাওয়া সম্ভব হবে, সুতরাং এই সুযোগ বাই ছাড়া যাবে না, চলো। বা যেই কথা সেই কাজ, এবং গিয়ে আমরা ওই গৈলায় ঢুকলাম। গৈলায় ঢুকে সেই দাস পরিবারে, অর্থাৎ রামচন্দ্র দাস, অর্থাৎ মহাত্মা গুরুনাথের শ্বশুর মশার নাম হচ্ছে রামচন্দ্র। তারা আগের দিনে জমিদার ছিলেন, সেই বাড়িটা দেখলে বোঝা যায় জমিদার, সেই বাড়ির নমুনা দেখলে। যাই হোক, আমরা সেখানে ঢুকলাম। এখন দেখি লোকজন পাওয়া যাচ্ছে না, যাই হোক একজন বৃদ্ধকে দেখতে পেলাম, কাছেই বৃদ্ধ। সেই বৃদ্ধকে তার সামনে গেলাম, তাকে নমস্কার করে জিজ্ঞেস করলাম এবং বললাম যে এরকম ব্যাপার, আমরা রামচন্দ্র দাসের বাড়িতে যেতে চাই, আপনি একটু সেই বাড়িটা বলবেন? আপনি, আচ্ছা আপনি কে, আপনার নাম কি? তখন বললো যে আমার নাম হচ্ছে সত্যচরণ দাস। সত্যচরণ দাস, দাস অর্থাৎ রামচন্দ্র দাস, মনে হয় যে তাহলে তখন বলছে যে আরে রামচন্দ্র দাসের বাড়ি তো ওই, আমরা তো ওই একই বংশের লোক। বাহ, কি সুন্দর মহামিলন। যাই হোক, তাকে বললাম যে ঠিক আছে, তাহলে একটু কাজ করুন, আপনি এই রামচন্দ্র দাসের বাড়ির একটু আমাদের যাতে ভিডিওটা তুলতে পারি তার একটু বলে। তখন আমরা জানতাম না যে ও বাড়িটা মুসলিম কোনো পরিবার ওই বাড়িতে থাকে, সেটা আমরা জানতাম না। যাই হোক, পরে বললো যে ও বাড়িতে মুসলিম পরিবার থাকে, ওদের অনুমতি ছাড়া তোর ভিডিও তোলা যাবে না, চলুন আপনাদের নিয়ে যেতে। আমাদের নিয়ে গেল, গিয়ে আমরা উনি ডেকে নিয়ে আসলেন একজন মুসলিম, বেশ স্বাস্থ্যস্থ ভালো, বেশ পোশাক পরিচ্ছদ পরা, বেশ বুদ্ধিমান লোক। তাকে জিজ্ঞেস করা হলো এবং তাকে আমি ব্যাপারটা বললাম যে আমি এরকম কলকাতা থেকে এসেছি, আমরা চাই, আমাদের একজন গুরুদেব ছিলেন, তার শ্বশুর বাড়ি এটা রামচন্দ্র দাসের বাড়ি, সুতরাং তারা তো নেই, সবাই তো পৃথিবীর থেকে চলে গেছে, কিন্তু তাদের এই বাড়ির স্মৃতিটা আমাদের একটু সংগ্রহ করার দরকার। আপনি যদি একটু অনুমতি করেন তাহলে একটু আমি এই জায়গার থেকে একটু ভিডিওটা তৈরি করব। ওই ভদ্রলোক অত্যন্ত বিনীতভাবে আমাদের বল, বেশ ভালো কথা, কিন্তু অন্দরমহলে ঢুকতে দেওয়া যাবে না, আপনারা বহির্বিভাগের যেটুকুন যা দরকার আপনারা করে ফেলুন। বাস, তার করার কথা মতো আমরা সমস্ত ভিডিও করে নিলাম, করে নিয়ে ওখান থেকে আবার চলে যাব।
চলে যাওয়ার সময় হঠাৎ আমার মনে পড়েছে, সর্বনাশ, এখানে তো আর একটা ঘটনা আছে। কি ঘটনা সেটা? এবার আমি বললাম যে আচ্ছা, ওই সত্যচরণ বাবুকে বললাম যে আচ্ছা সত্যবাবু, আপনাকে একটা কথা বলি, যে এই যে দাসদের তো দাস দাস পরিবার তো আর জমিদার পরিবার, এদের একটা কালী মন্দির ছিল, সেই মন্দিরটা কোথায়? তবে আসো আসো, চল চল চল, এবং গিয়ে সেই মন্দিরের সামনে আমাদের নিয়ে আমরা ভিডিও করলাম। এখন আপনাদের এই কালী মন্দির সম্বন্ধে আমার ছোট্ট একটা অনুভূতি বা আমার একটা শোনা গল্প আছে, আমি সেটা বলবো। জানি না সেই ওই তথ্যটা কোথায় লেখা আছে, কোথায় আছে আমি ঠিক জানি না, বলতে পারবো না, তবে সেই তথ্যটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা আমার শোনা। এটা বোধহয় খুব সময় আমার পিতৃদেব বলেছে, আমার যেটা মনে হয় সেটা হলো কি, মহাত্মা গুরুনাথের শ্বশুর বাড়ির একজন শ্বশুর, মানে সম্পর্কের শ্বশুর, খুঁতো যত যাই হোক সে হবে, তার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্র দাস। এই কৃষ্ণচন্দ্র দাস অত্যন্ত অত্যন্ত ঘনিষ্ঠভাবে মা কালী দেবীর আরাধনায় লিপ্ত, অর্থাৎ কালী দেবীর সাধক। একদিন মহাত্মা গুরুনাথ সম্বন্ধে কিন্তু ওই যে কৃষ্ণচন্দ্র, তিনি কিন্তু জানেন যে একজন সাধু ব্যক্তি, কত বড় সাধু সেটা হয়তো জানে না, তাই তাকে বলছে, তুমি তো একজন সাধু ব্যক্তি, তুমি গুরুনাথ একটু আমাকে সাহায্য করবে। কি ব্যাপার বলুন? সাহায্য করতে এই যে মা শক্তি দেবীর কাছে আমি দীক্ষা নিতে চাই, মা কালীর কাছে আমি দীক্ষা নিতে চাই, আমি আর কার কাছ থেকে দীক্ষা নেব, আপনি আমাকে একটু সাহায্য করবে না? তুমি একটু আমাকে সাহায্য করবে? তখন আমার সাহায্যের কি দরকার? আপনি মা কালী দেবীর আরাধক, আপনি মা কালী দেবীর সাধক, তাকে আপনি নিয়ত তার সাধনা করে থাকেন, তার কাছে দীক্ষা নেবে তো ভালো কথা। আপনি যান, মন্দিরে যান, মন্দিরে গিয়ে দরজা বন্ধ করে আপনি প্রার্থনা করুন, আর্তনাদ করুন, প্রার্থনা করুন, যতটা পারেন সেই আরতি আপনি জানান যে আমি তোমার কাছে মা প্রার্থনা করি, তুমি আমার একটু দীক্ষা দাও, দেখবেন দীক্ষা হয়ে যাবে। সেই কথা শুনেই কৃষ্ণচন্দ্র মন্দিরে গেল, মন্দিরে গিয়ে ঢুকলো এবং ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ওই মহাত্মা গুরুনাথের নির্দেশ মতো তিনি একেবারে নত জানু হইয়া মার কাছে চোখের জল ভেসে তিনি প্রার্থনা করলে, মাগো তুমি একটু দীক্ষা দাও। এবার যখন নত জানু হয়ে সেই প্রার্থনা করে মাথা নিচু করে বসছে, তখন তার মাথায় একটা হাত এসে পড়ল এবং দীক্ষা বীজ তাকে দান করা হলো, দীক্ষা প্রাপ্ত হয়ে গেল কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র আনন্দে এবং তার উৎসাহে উদ্দীপনায় তিনি চোখের জল ফেলে যখন সামনে তাকিয়ে দেখেন যে মহাত্মা গুরুনাথ দাঁড়িয়ে আছে, কি হলো ব্যাপারটা? আমি মা কালীর কাছে দীক্ষা নিলাম, মা কালী আমাকে দীক্ষা দিলেন, এবং এখন মা কালীর জায়গায় মা কালী নেই, এখানে কেন মহাত্মা গুরুনাথ? অবাক হয়ে গেলেন কৃষ্ণচন্দ্র যে এই যে আমাদের জামাই, এই জামাই তো সাধারণ জামাই না, এ তো আরো অনেক অনেক উচ্চ শ্রেণীর এক মহাপুরুষ। যাই হোক, আমার গল্পের যে জিস্টটা, যে উদ্দেশ্যটা, তা আপনারা বুঝতে পারলেন। আমরা গল্পটা বলছি কোথার গল্প? মহাত্মা গুরুনাথের বিবাহ। এখন পর্যন্ত বিবাহর জায়গায় আসতে পারিনি, শুধু আমাদের কিন্তু ইতিপূর্বে মহাত্মা গুরুনাথের শ্বশুরবাড়ি দেখা হয়ে গেল এবং শ্বশুরবাড়ির সম্বন্ধে আমাদের একটা ধারণাও হয়ে গেল, একটা স্মৃতি আমরা বহন করতে পারলাম। তাহলে এই যে ঘটনাটি, এই ঘটনাটি আর কিছুই নয়, সত্য ধর্মের ইতিহাসে মহাত্মা গুরুনাথের বিবাহ পর্বের মধ্যে যে কিছু ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অংশ জড়িয়ে আছে, তথ্য জড়িয়ে আছে, এটা কিন্তু তারই একটা উদাহরণ, আর কিছু নয়। এবার কৃষ্ণচন্দ্রের ব্যাপারটা হলো, আর আমরা ওখানে থাকলাম না। এবার আমরা যথারীতি বড় মগরায় চলতে শুরু করলাম। বড় মগরায় গেলাম, সেখানে গিয়ে পরের দিন মহাত্মা পুলিন বিহারী বিশ্বাসের একটা সাক্ষাৎকার করলাম
অনেক লোক একটা মাঠের মধ্যে বসে একটা সাক্ষাৎকার নিলাম। তার ঠিক উত্তর পাশে একটি বিরাট ঘাটলা বাঁধানো, সেখানে সকলে নেমে চান টান করতে পারেন, কাপড় কাচতে পারেন। আবার ঠিক পূর্ব দিকেও অনুরূপভাবে আর একটি ঘাটলা বাঁধানো হয়েছে। আপনাদের বলে রাখি, মহাত্মা নিবারণচন্দ্র এখানে স্নান করতেন। এই সেই পুণ্যস্থান। আমরা সেই পুকুরের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন অগণিত গুরু ভ্রাতা ভগ্নী চারদিকে দাঁড়িয়ে রয়েছে শুধু আমার এই ভিডিও ক্যামেরার দৃশ্যাবলীর মধ্যে থাকার জন্য। আমি যথাসাধ্য চেষ্টা করে তাদের ধরার চেষ্টা করছি। সকলকে যে সম্পূর্ণভাবে তুলে ধরতে পারবো তা নয়, কিন্তু চেষ্টায় আমার ত্রুটি থাকবে না। তাই আমরা চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি মন্দিরটিকে, এবং বারবার দেখাচ্ছি এই মন্দিরের চারপাশে যে সুন্দর দৃশ্য, সেই দৃশ্যকে। সাজাচ্ছে ঘরখানি, সুন্দর করে সাজাচ্ছে, আলো দিয়ে সাজাচ্ছে, চারদিকে যেন সুন্দর ঝলমল করছে এই আলো। আর যে গৃহে মহাত্মা নিবারণচন্দ্রের গুরুদেবের আদরমণির, তা সুন্দরভাবে নানা রকম ফুল এবং অন্যান্য গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে, অনেক মোমবাতি সুন্দর করে সাজিয়ে দিয়ে এই অনুষ্ঠানের সূচনা হচ্ছে। আমরা দেখছি, আমরা শুনছি সকলার কথা, আর এই ইতিহাস ধরা থাকলো আমাদের তথ্যচিত্রের পাতায়। এবার আমরা আবার ফিরে যাব। এখন রাত হয়েছে, বেশ কিছুটা রাত, চারদিকে অন্ধকার, কিন্তু এই মন্দিরের চারপাশে আলোকমালায় সুসজ্জিত বলে এমন সুন্দর দৃশ্য সৃষ্টি হয়েছে যে পুরো মন্দিরটি উপর থেকে নিচ পর্যন্ত আলোকমালায় সজ্জিত। চারদিকে ছড়িয়ে পড়েছে আলোর ঝিলিক, এবং সে অপূর্ব দৃশ্য। ওই যে বিরাট পুকুর, সেই পুকুরের জলের মধ্যেও একটা অপূর্ব দৃশ্য সৃষ্টি করেছে। আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি, শুধু নয়, সকল গুরু ভ্রাতা ভগ্নী তারাও এই দৃশ্য দেখছেন। আর পুকুরের মধ্যে অজস্র সেই আলোকমালা দিয়ে এমনভাবে সাজানো হয়েছে, সে দৃশ্যটি একেবারে অপূর্ব দৃশ্য। এবার আমরা এই প্রসঙ্গটা এখানে শেষ করি। এবার আসলে আসি বিবাহের ব্যাপারটা। আমরা তো মহাত্মা গুরুনাথের বিবাহের ঘটনাটা বলবো, সে বিয়ের ব্যাপারটা বলতে হবে, না হলে তো সেটা বাদ পড়ে যাবে। আসি এবার বিবাহ পর্বতে। এবার আমরা মহাত্মা গুরুনাথের বিবাহের প্রসঙ্গে প্রবেশ করি। মহাত্মা গুরুনাথ বয়স তখন 21 বছর। সবেমাত্র স্কুলের পড়াশোনা শেষ করে একটা বিরাট পাণ্ডিত্য অর্জন করে তিনি একজন উপযুক্ত হয়েছেন, যিনি এখন চাকরি বাকরি করতে পারেন বা আয় রোজগার করতে পারেন, সংসারের হাল ধরতে পারেন। কেননা পিতৃদেব সাধু রামনাথ, তার বয়স হয়েছে। সুতরাং রামনাথের যেমন বয়স হয়েছে, গৌরী দেবী অর্থাৎ মহাত্মা গুরুনাথের মাতৃদেবী, তারও বয়স হয়েছে। এবার তো তাদের তো ছেলে বড় হয়েছে, চাকরি বাকরি তার দরকার, এবং বিয়ে দেওয়ার সময় হয়ে গেছে। তখন মহাত্মা গুরুনাথ সদ্যকারী ঢুকেছে কোথায়? একটা চাকরি পেয়েছে স্কুলে, শিক্ষকতা।
এই হলো শিক্ষক জীবন। সেই শিক্ষক জীবনের মধ্যে প্রবেশ, সেটা হচ্ছে আহিরিটোলা বঙ্গবিদ্যালয়ে তিনি একজন গণিত বিভাগের শিক্ষক হিসেবে প্রবেশ করলেন। সে ঘটনা আমরা আগে বলেছি। এখন তার যে মাসিক আয় সেটা বৃদ্ধি পেল, এবং মহাত্মা গুরুনাথ কিছু আয় এমনিও করতে পারতেন, তার সে সুযোগ ছিল। সেগুলো হচ্ছে লেখাপড়ার মধ্য দিয়ে শাস্ত্র আলোচনা ইত্যাদি ইত্যাদি নানা রকম পুস্তকাদি তিনি লিখতেন, প্রবন্ধ লিখতেন ইত্যাদি, সেটা অন্য ব্যাপার। যাই হোক, এবার একবার সলিড একটা মাসে মাসে আয়ের বন্দোবস্ত হলো। এইবার তো বাবা মা অর্থাৎ সাধক রামনাথ এবং গৌরীদেবী তারা উঠে পড়ে লেগেছে ছেলের বিয়ে দিতে হবে, এবং ঘটক তৈরি হলো, এবং উপযুক্ত কন্যার সন্ধান এরকম চলছে, ব্যবস্থাটা চলছে। ওদিকে এটা হচ্ছে, ঘটনাটা হচ্ছে কোথায়? যশোরের বেন্দাগ্রামের ঘটনা। এটা হচ্ছে বেন্দাগ্রাম, যশোর। দেখুন, যশোর আর কোথায় বরিশাল, অনেকটা দূরত্ব। অর্থাৎ এইবার ঘটনাক্রমে ওই যে আমরা রামচন্দ্র দাসের বাড়ির কথা বললাম, তাদের ইতিহাসটা বলেছি, সেই বাড়ি রামচন্দ্র দাসের কন্যা আদরমণি দেবী, তার বয়স হয়েছে, সুন্দরী মহিলা, সুন্দরী নারী, যুবতী নারী, শিক্ষিত এবং খুব উন্নত ধরনের নারী। তার বিবাহের কাজ চেষ্টা চলছে কিভাবে, তারও ওই যে কি বলে ঘটক, সেও চেষ্টা করছে। কিন্তু এই যে বরিশালের কন্যা আর ওই যশোরের বর, এদের যে সংমিশ্রণের বিধান দিয়েছে কে? সৃষ্টিকর্তা। এই খণ্ডাবে কে? সুতরাং খবরটি সম্পূর্ণভাবে আদান প্রদান হয়ে গেল। হ্যাঁ, আরে এই তো অমুক জায়গায় অমুক মেয়ে, অমুক জায়গায় অমুক ছেলে, এখানে দেখো যোগাযোগ করে কি করা যায়। এবং সেইভাবে যোগাযোগটা হলো। যোগাযোগ হয়ে এবার বিয়ের কথা চলছে। দেখুন, আমি একটু সংক্ষেপে বলছি, অত পেঁচিয়ে পুচিয়ে বলতে গেলে অনেকটা সময় লাগবে। সেই জন্য আলোচনায় বসলেন তারা, দুই পক্ষ একত্র হয়ে আলোচনায় বসছে। বসার পরে তখন মহাত্মা গুরুনাথের বয়সটা আমি বলেছি 21 বছর বয়স। আর এই যে সময়টা, এটা হচ্ছে 1274-এর ঘটনা। 1274 বাংলা। তো রামচন্দ্র দাস মহাশয়রা একসময় জমিদারের বংশ ছিলেন, সেখানে খুব নামটাম ছিল এক সময়। তাই পাত্রের সন্ধান করে তারা ওই রকম খোঁজ পেয়ে গেলেন যে বেন্দা গ্রামে যশোরে একটা আছে। সেটা পাওয়ার পরে বিবাহের জন্য একসঙ্গে বসে দুই দলে আলোচনা চললো, এবং তারা ঠিক করলেন তাদের একদম দেখে শুনে পুঁজি পাথি যা থাকে, সে যে কোষ্ঠী না, সেটা দেখে থেকে দুই পক্ষের সেই কোষ্ঠী বিচার দেখা গেল যে দুজনার পক্ষে খুব সুন্দরভাবে মিলে গেছে। অর্থাৎ রাজঝটক হিসাবে এটাকে মেনে নেওয়া গেল। অর্থাৎ এই সম্বন্ধের মতো এত সুন্দর সম্বন্ধ আর হতে পারে না। সেইভাবে দুজনের এই বিবাহের বন্ধনের জন্য সমস্ত কথা পাকা হচ্ছে। কি কথা? যে তাহলে আমরা এখন সিদ্ধান্ত নেই উভয় পক্ষ যে আমাদের বিয়ে কবে হবে। তাহলে আগে একটা চুক্তিপত্র হয় না? আগের দিনে এরকম ছিল, পাতিপত্র বলা হয়। সেই পাতিপত্রতে লিখিত হয় যে অমুক দিন অমুক সময় বিয়ে, অমুকের মেয়ে, অমুকের ছেলে ইত্যাদি লিখে ঠিক হয় যে বিবাহর দিন ধার্য হলো অমুক তারিখ অমুক সময়। সেই পত্রখানি লেখা হলো, এটা হলো 28শে মাঘ তারিখে, 28শে মাঘ শুভ বিবাহ পত্রখানি স্বাক্ষরিত হলো, বিবাহপত্র। এবার কবে বিয়ে হবে? বিয়ে হবে 19শে ফাল্গুন রবিবার। এই হলো বিয়ের দিন। আর সালটা হলো কত? 1274 সাল। এটা ভুললে চলবে না। এই বিবাহ কার্যের সমস্ত ব্যাপারটা পাকা হয়ে গেল। এখনো একটু পাকা বাকি আছে। সেই পাকাটা কি? সেটা হলো তখনকার দিনে বরপণ বলে একটা পণ ছিল। এখন যেমন কন্যার বিয়ের জন্য পন্টন দেয় ইত্যাদি আছে, এখানে একটা বরপণ ছিল। বরপণ কি? বরকে কিছু টাকা পয়সা দিতে হয় বা কিছু তাকে অর্নামেন্টস ইত্যাদি দেয়, এসব নিয়ম ছিল। তো সেখানে ঠিক হলো
যে 51 টাকা বর পক্ষকে দেওয়া হবে। 51 টাকা। আপনারা এখন ভাবতে পারেন যে 51 টাকা ওটা আবারটা কি, ওই সামান্য টাকা, 51 টাকা কোনো ব্যাপার। কিন্তু আজ থেকে যদি 200-250 বছর আগের ঘটনা হয়ে থাকে, আমি ঠিক ক্যালকুলেশন করতে পারলাম না, ধরুন না হোক 200 বছর, কম তো না, 200 বছর আগে কিন্তু ওই 51 টাকার মূল্য 51 লাখ ছিল। এখন বর্তমানে 51 লাখ। তাহলে আমরা মনে মনে বুঝে নিই ব্যাপারটা। যাই হোক, এবার ঠিকঠাক হলো, বিয়ে হবে। বিয়ে হওয়ার এই ঘটনা যেই উঠে গেল চারদিকে, আরম্ভ হলো রব। কি হলো? এখন একটা গান আমার না গাইলে গানটা আমার গাইতে হবে। বাজলো 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 কোন আনন্দ ধ্বনি। কি আনন্দ ধ্বনি? কোন আনন্দ ধ্বনি? অর্থাৎ বিয়ের আনন্দ। বাজলো 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 কোন আনন্দ ধ্বনি। গগনে গগনে পবনে পবনে, গগনে গগনে পবনে পবনে মাতলো ধরণী। বাজলো বাজলো মাতলো কোন আনন্দ ধ্বনি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কারা কারা দেখুন, চন্দ্র সূর্য গ্রহ তারা চেয়ে দেখে সকলে তারা। চন্দ্র সূর্য গ্রহ তারা চেয়ে দেখে সকলে তারা। বিয়ের সানাই উঠলো বেজে মাতলো ধরণী। বাজলো 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 কোন আনন্দ ধ্বনি। বাজলো 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 কোন আনন্দ ধ্বনি। চারদিকে শঙ্খ বাজছে, রূপধ্বনি, ওই সানাই বেজে উঠলো বিশাল ভাবে, বাজি ফুটছে, কি আনন্দের অনুষ্ঠান শুরু হয়ে গেল চারদিকে। বুঝুন কি অবস্থা। এইটা হলো মহাত্মা গুরুনাথের বিয়ের একটা অনুষ্ঠানের আমরা এতক্ষণ একটু বলার চেষ্টা করেছি। এইবার বিয়ে হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, সবকিছু আনন্দ ফুর্তি কি হয়েছে না হয়েছে আমরা তো ছিলাম না, তো আমরা জানি না। তবে নিশ্চয়ই রাজবাড়ির বিয়ে, জমিদারদের বাড়ির বড় মেয়ের বিয়ে, এ তো বিরাট ব্যাপার হবেই। সেগুলো আমরা বুঝে নেই যে সেখানে যা ঘটতে পারে, কিন্তু আমরা অনুমান করতে পারবো যে হ্যাঁ কিছু একটা বড় কিছু হয়ে গেছে, কিন্তু আমরা সাক্ষী থাকতে পারলাম না। এবার আমাদের একটা জিনিস, মহাত্মা গুরুনাথ বিয়ে করলেন বটে, ওই যে বরিশালের কন্যা আর যশোরের বর, এদের মিলন হলো, কিন্তু এদের মধ্যে প্রেমের যে যে সম্পর্ক, সেটা কতটা গভীর, কতটা প্রাণবন্ত এবং কত আকর্ষণীয়, এবং কি বিরাট প্রেমের যে পরিচয় আমাদের তো জানা নেই। তাহলে সেটা কে আমাদের বলে দেবে? মহাত্মা গুরুনাথ নিজে সেই প্রেমের ঘটনা তিনি বলেছেন তার লিখিত পত্রে। আমরা একটা পত্র আমরা পাঠ করব, যে পত্রের মধ্যে যে মহাত্মা গুরুনাথ এবং মহাত্মা আদরমণির যে দুই মহাত্মার যে প্রেমের বন্ধন, যে বৈবাহিক বন্ধন, যে বিরাট রকমের স্বামী স্ত্রী সম্পর্কের যে বিরাট সম্পর্ক গড়ে উঠেছে, তার গভীরতা কতটুকু তা কি করে জানবো? মহাত্মা গুরুনাথ নিজে লিখেছেন তার
পত্রে তাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। তার দ্বারা বুঝতে পারবো যে হ্যাঁ, মহাত্মা গুরুনাথের মধ্যে প্রকৃতপক্ষে প্রেম কতটা গভীর ছিল, কতটা অন্তর্নিহিত ছিল। সেই অন্তর্নিহিত প্রেমের ঘটনাটা আমরা একটু তুলে ধরব। মহাত্মা গুরুনাথ তখন খুব সম্ভবত আহিরিটোলা, কি বলে, গ্রেট স্ট্রিট, কলকাতায় গ্রে স্ট্রিট বলে একটা জায়গা, সেখানে থাকতেন। আর তখন গুরুমা তখন বরিশালে রামচন্দ্র দাসের বাড়িতে তখন চিঠি লিখেছেন শ্রীহরি সহায়। চিঠির প্রথম হলো শ্রীহরি সহায়, 115/1 গ্রে স্ট্রিট, কলকাতা, 25শে ফাল্গুন, সোমবার, 1309 খ্রিস্টাব্দ এই চিঠিটা লেখা হয়েছে। এখানে খুব সম্ভবত আমাদের ধারণাটা কম, আমরা বলতে পারবো না। যাই হোক, কলকাতায় ছিলেন। আর মা গুরুদেবী বেন্দায় ছিলেন না গৈলায় ছিলেন, এটা বলতে পারবো না। খুব সম্ভবত বেন্দায় অথবা গৈলায় থাকতে পারেন। লিখছেন, সম্বোধনটা শুনুন। প্রিয়তমে, প্রিয়তমে, অদ্য প্রায় 8 ঘণ্টা হইল তোমার পত্র পাইয়াছি। পত্রে অনেক কথা লিখিয়াছ, কিন্তু তোমার শরীরের অবস্থা লেখো নাই। ইহাতে অত্যন্ত চিন্তিত আছি। তবে পত্রের ভাবে বোঝা যায় যে বিশেষ কোনো অসুখ নাই। যাহা হোক, তুমি প্রতি পত্রেই তোমার শারীরিক মঙ্গল লিখিবা। এবার ডট 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 ডট, অনেক ডট আছে। এই ডটের মধ্যে যে কি ভাষা, কি প্রেম, কি নিবেদন, এটা আমরা যে যার মতো বুঝে নেব। ওটা আমরা জানতে পারলাম না যে মহাত্মা গুরুনাথ কি বললেন। যাই হোক, ওই সম্বোধন করে বলছে, ওই হৃদয় আনন্দা দায়িনী, চির সঙ্গিনী, তুমি তোমার পরিচয় কিছুই জানো না। আদরমণিকে গুরুদেব লিখছে যে তুমি তোমার নিজের পরিচয় তুমি কিচ্ছু জানো না। পত্রে লেখাও অসাধ্য। আমি যে বলবো যে তুমি কে, আমার সঙ্গে তোমার কি সম্পর্ক, আমি কিন্তু তা পত্রেও লিখে তোমাকে বোঝাতে পারবো না। তবে এই পর্যন্ত বলিয়া রাখি যে তুমি ত্রেতা যুগ হইতে এত যুগ, সেই ত্রেতা যুগ হইতে সঙ্গিনী আছো। আমার এই 3 যুগে কত বার জন্মগ্রহণ হইয়াছে। ইহার প্রত্যেক জন্মেই তুমি ও আমি বর্তমান সময়ের ন্যায় প্রণয়াবদ্ধ ছিলাম। তুমি প্রতি জন্মেই এই অতুল প্রেমে তোমার হৃদয় পরিশোভিত। এই বলে মহাত্মা গুরুনাথ অনেক কিছু লিখেছেন। সেই লেখাটা এখানে তোলা হয়নি, নিশ্চয়ই তার গভীরত্ব অনেক। সেখানে খালি ডট 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 দিয়ে চলে গেছেন। এবার আসছে, তুমি প্রতিদিন উপাসনা করিও। মহাত্মা গুরুদেবীকে নির্দেশ দিচ্ছেন। এবং কিয়ৎকাল ঈশ্বর বিষয়ে একাগ্রচিত্তে চিন্তা করিও, এবং দেহ ও আত্মা যে এক নয়, এক পদার্থ নয়, এই চিন্তা করিও। তোমার মঙ্গল সংবাদ লিখিয়া সুখী করিবে। আমি তোমা ছাড়া নহি, তুমি সদাই আমার হৃদয়ে আছো। তথাপি দর্শন ভিন্ন তৃপ্তি হয় না। ও কি অদ্ভুত প্রেম! বলছে, আমি তোমার মধ্যে আছি, তুমি আমার মধ্যে সদা সর্বক্ষণ আছো, তবুও যেন তোমাকে সামনে না, সচক্ষে না দেখলে যেন আমার তৃপ্তি হয় না। কে লিখেছেন? মহাত্মা গুরুনাথ।
যার মধ্যে অনন্ত প্রেম অলংকারিত, যার মধ্যে অনন্ত প্রেমের ভাণ্ডার, সেই মহাপুরুষ লিখেছে তার প্রেয়সীকে, তার পত্নীকে, তার প্রিয়ের অন্তরের একেবারে একান্তে যিনি রয়েছেন তার সম্বন্ধে। এই অদ্ভুত প্রেম আমরা বুঝতে পারি না, আমাদের বোঝার ক্ষমতা নাই। তাই তুমি যে জুটিকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে এসে তাদের মধ্যে বন্ধন সৃষ্টি করেছ, এটা তোমারই কার্য, এটা তোমাকেই সাজে। তাই তো পৃথিবীর শ্রেষ্ঠ মানবী রূপে মহাত্মা গুরুনাথ এবং মহাত্মা আদরমণি। যাই হোক, আমাদের আর কিছু বলার নেই। নমস্কার সুধীবৃন্দ, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন মহাত্মা গুরুনাথের বিবাহ পর্বের বর্ণনা। গুরুনাথের বিবাহ পর্বের বর্ণনা শুনতে শুনতে আপনারা একটা নতুন দৃশ্য দেখতে পেলেন, যে মহাত্মা গুরুনাথের বিবাহ আমরা যেটুকুন তথ্য তুলে ধরতে পারছি সেটা দেখেছেন। সুতরাং এটা একটা আনন্দ অনুষ্ঠান, এতে কোনো সন্দেহ নেই। যে আমরা তো অনেক, প্রায় 150-200 বছর, তারও বেশি হবে হয়তো, সেই অনুষ্ঠান আজকে করে দেখাচ্ছি। নিশ্চয়ই সেই রকম হবে না, একটু অন্যরকম হবে। তবুও যে আপনারা মনোযোগ সহকারে সকল দেখেছেন এবং যে বুঝতে পেরেছেন যে সত্য ধর্মের যিনি প্রকাশক মহাত্মা গুরুনাথ, তিনি কি করে কিভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, অনুষ্ঠানটি আপনারা শুনলেন। যাই হোক, আমার পক্ষে যতটুকু সম্ভব এটা আমি পরিবেশন করার চেষ্টা করেছি। তবে যতক্ষণ না বিবাহ পর্বটি শেষ করতে না পারছিলাম, ততক্ষণ সত্য ধর্ম প্রকাশের অমূল্য মুহূর্তটি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। সুতরাং বিবাহ পর্বটি শেষ হলেই আমরা যাব কোথায়? মহাত্মা গুরুনাথ সত্য ধর্ম প্রকাশ করেছেন সেই 20শে অক্টোবর 1885 খ্রিস্টাব্দ। সেই যে অমৃতময় দিন, আনন্দময় দিন, সেটাও আমরা প্রকাশ করার সুযোগ পেয়ে গেলাম। এবারে বিবাহ পর্বটি সম্পন্ন হলো। এখন সত্য ধর্ম প্রকাশ ও সত্য ধর্মের উপাসনা বিষয়ে আমাদের যে ধারাবাহিক তা চলতে থাকবে, এবং প্রকাশ যেই হবে, সত্য ধর্মের প্রকাশ যেই ঘটবে, তারপর থেকে উপাসনা কিভাবে হলো, কোথার থেকে পেলাম, সেগুলো আমরা বর্ণনা করতে থাকব ধারাবাহিকভাবে। পর্বগুলো যথারীতি চলায় মাঝে বেশ কিছুটা বিলম্ব হলো। তার একটি মাত্র কারণ, সেটা হলো যে আমি যাদের দিয়ে এই কাজ করাই, অথবা যারা এই কাজ করে আমাকে সাহায্য করে, তাদের মধ্যে কিছুটা অসুবিধে থাকায় তারা আমাকে বহুদিন ধরে আটকিয়ে রেখেছিল, যার জন্য আপনাদের সামনে আসতে পারিনি এই পর্বগুলো নিয়ে। এখন আমার সেই সমস্যাটা মিটে গেছে, এখন নতুন করে আবার শুরু করব। সুতরাং ইতিমধ্যে এই যে সময়টা চলে গেল, সেই চলার মধ্যে দিয়ে কি ঘটনা ঘটে গেল, যে সত্য ধর্মের মিলন উৎসব, যেই উৎসবকে কেন্দ্র করে একটা বিরাট রকমের উদ্দীপনা সৃষ্টি হয়, সেই দিনটি এসে গেল। সেই উৎসবটি বিভিন্ন ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য জায়গায় এই উপাসনাটি হতে থাকলো। এর মধ্যে আমি বিবাহ পর্ব বের করতে পারলাম না। এবার তার মধ্যে আবার আর একটি অনুষ্ঠান, যেটা একটি বিশেষ অনুষ্ঠান, যা মহাত্মা গুরুনাথের তিরোধান দিবস। এই তিরোধান দিবসটি সমস্ত গুরু ভ্রাতা ভগ্নী বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পরিচালনা করে থাকেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা হলো যে এই অনুষ্ঠানটি
একমাত্র বিশেষভাবে মহাত্মা গুরুনাথের তাদের বংশধরগণ, তাদের আত্মীয় পরিজনগণ, ওই পরিবারভুক্ত আত্মীয়জন ছাড়াও অনেক তাদের অন্যান্য যারা তাদের সমর্থক, তারা ওই অনুষ্ঠানটি পরিচালনা করেন। এবার যে অনুষ্ঠানটি হলো বেহালায়, সুরসোনায়, একটা নতুন করে হলো। ওই অনুষ্ঠানে কিন্তু প্রচুর লোক বিভিন্ন জায়গার থেকে আসে। যাই হোক, সেই অনুষ্ঠানটিতে আমার যাওয়ার সৌভাগ্য ঘটে গেল একটা বিরাট ব্যাপারে। সেটা বলা চলে মহাত্মা গুরুনাথের করুণা, এছাড়া আর কিছু না। কেন আমার যাওয়ার কোনো রকম সম্ভাবনা ছিল না, কিন্তু একজন বিশেষ ব্যক্তি তিনি যাওয়ার জন্য আমাকে বললেন যে আপনি যদি যান আপনাকে আমি নিয়ে যাব। তা আমার স্ত্রী আর আমি দুজনে সঙ্গী হলাম। আমি ওই অনুষ্ঠানে যোগদান করার সুযোগ পেলাম। অনুষ্ঠানটি বেশ সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বেশ ভালোভাবে হলো। এখন এই অনুষ্ঠানের বর্তমান উদ্যোক্তা কারা? মহাত্মা গুরুনাথের নাতি যিনি ছিলেন ভোলানাথ সেনগুপ্ত, তিনি আর এই পৃথিবীতে নেই। বিশ্বনাথ সেনগুপ্ত তিনিও নেই, শঙ্কর সেনগুপ্ত তিনিও নেই, এবং অন্যান্য যারা ছিলেন তার মধ্যে অনেকে বিদায় নিয়েছেন। এখন মাত্র শুধু ভোলানাথ সেনগুপ্তের ছেলে রতন সেনগুপ্ত সেই এই অনুষ্ঠান, এবং বিশ্বনাথ সেনগুপ্তের ছেলে আমাদের প্রিয় মানিক, এরা এই দায়িত্ব নিয়ে এবং তাদের স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় পরিজন সকলকে নিয়ে, আর ওই যে মহাত্মা মহিমচন্দ্র তারও কিছু কিছু আত্মীয় পরিজন এখানে এসে যোগদান করে থাকেন। আজকে যেমন যারা যারা ছিল আমি তাদের নাম বলছি। এই অনুষ্ঠানে বর্তমান উদ্যোক্তা বললাম, এছাড়া অন্যান্য কিছু লোকজন থাকেন। মহাত্মা গুরুনাথের তিরোধানের এই মহাসমাবেশে প্রচুর গুরুভ্রাতা ভগ্নী যোগদান করেন। তার মধ্যে মহাত্মা মহিমের ঘনিষ্ঠ আত্মীয় তিনি হলেন সর্বজিৎ সেনগুপ্ত, তিনি উপস্থিত ছিলেন। ডাক্তার নিহার রঞ্জন বিশ্বাস তিনি উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে রামকৃষ্ণ মিশনের সদস্য এবং স্নেহধন্য একজন অতিথি ছিলেন, তার নাম হলো সঞ্জয় কুণ্ডু। এই সঞ্জয় কুণ্ডু সম্বন্ধে আমি বিস্তারিত বললাম না, জানি সব কিছু, তার পরিচয় জানি। একজন উচ্চশিক্ষিত এবং একটা বড় জায়গায় তিনি অবস্থান করছেন, সুতরাং তার নিষেধ আছে যে এগুলো আপনি আমার সম্বন্ধে প্রকাশ করবেন না, তাই আমি প্রকাশ করলাম। কিন্তু অত্যন্ত ভালো মানুষ, মনের মানুষ, প্রাণের মানুষ, আমাকে দাদা বলে ডাকে। সুতরাং সেই দাদা ডাকের তাকে আজকে আমি পেয়েছি সহযাত্রী হিসেবে, তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, এছাড়া আর কারা ছিলেন তাদের নামগুলো একটু বলে রাখি। ডক্টর অনির্বাণ বালা, শ্রী মনোরঞ্জন রায়, উপেন্দ্রনাথ বিশ্বাস, রবীন মজুমদার, মৃণাল বড়াল, গণপতি পোদ্দার, চিত্তভক্ত, বিবেক বিশ্বাস, পুষ্কর পাণ্ডে, রেবা পাণ্ডে, আমি পাণ্ডে, অর্থাৎ আমি পাণ্ডে মানে মানস রঞ্জন পাণ্ডে, আমিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। এছাড়া প্রচুর অনেক গুরু ভ্রাতা ভগ্নী এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন। আমি যে এই অনুষ্ঠানে থাকতে পেরেছি এটা একমাত্র মহাত্মা গুরুনাথের আশীর্বাদ, এতে কোনো সন্দেহ নাই। আগে যেতাম, আগে যে এই অনুষ্ঠানগুলি হতো তখন যিনি এটা পরিচালনা করতেন তিনি হচ্ছেন ওই অনুপ কুমার দাশগুপ্ত। তিনি এরা দায়িত্ব নিয়ে একেবারে মেতে থাকতেন এই অনুষ্ঠানটার জন্য একটা বছর পর্যন্ত। কিন্তু
দুঃখের বিষয়, মনাদির ছেলে মনাদি ও নেই, আর ছেলেও নেই। ভোলাদা নাই, বিশ্বদা নেই, কিন্তু রতন এবং মানিক এবং এদের সন্তান সন্ততিরা এইটা চালিয়ে এসছে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাদের সন্তান সন্ততিরা দীর্ঘদিন এই অনুষ্ঠান এইভাবে চালিয়ে যাক। এখন এই যে আমি কথা বললাম, এই কথার মধ্যে দিয়ে যে উৎসবটি হলো তার বিভিন্ন ঝলক আমি আপনাদের দেখাবো। এবং শুধু তাই নয়, ওই যে মিলন উৎসব চারদিকে হচ্ছে তার কিছু অংশ আপনার কাছে তুলে ধরে আমি কিছুটা হালকা হতে চাই, কেননা সময় বড় পেরিয়ে গেছে। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। আবার দেখা হবে। এখানে তাহলে রাখি। নমস্কার, ধন্যবাদ। সদা পাপের